Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sammilani Medical College and Hospital. আজকে দেখো আমরা হিউম্যান রিপ্রোডাকশনের পরের পার্টটা পড়াবো, যেখানে আছে একটা স্পার্মের হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাকচার সেটা নিয়ে বলা আছে, অর্থাৎ এই পার্টটা আগের দিন আমরা জেনেছি, মানে গ্যামেটোজেনেসিস পার্টের মধ্যেই এটা পড়ছে। গ্যামেটোজেনেসিসের ফার্স্ট যে ভিডিওটা ছিল সেখানে আমরা গ্যামেটোজেনেসিসের প্রসেসটা দেখেছিলাম, এবং তার পরের ভিডিওটাতে আমরা সেই গ্যামেটোজেনেসিসের কী কী হরমোন কীভাবে কাজ করছে সেটা দেখেছিলাম। এখন আমরা সেই গ্যামেটোজেনেসিসের মাধ্যমে যে গ্যামেটটা তৈরি হচ্ছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে আমরা কিছু কথা দেখব। শুধুমাত্র এনসিইআরটিতে যেটুকুনি আছে সেটুকুনি কিন্তু মনে রাখবে, এর বাইরে মনে রাখার কোনো দরকার নেই। ওকে, কি দেখো কি লেখা আছে, লেট আস এক্সামিন দ্য স্ট্রাকচার অফ স্পার্ম, অর্থাৎ একটা স্পার্ম যেটা গ্যামেট, মেল গ্যামেট, তার স্ট্রাকচারটা চলো আমরা এক্সামিন করি। It is a microscopic structure composed of a head, neck and a middle piece and a tail. অর্থাৎ এটা একটা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, অর্থাৎ এটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, এটা একটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হয়। এবং এটার হচ্ছে চারটে পার্ট আছে, কি কি? হেড আছে, নেক আছে, টেল আছে, হেড নেক মিডল পিস, অর্থাৎ মিডল পিস আছে, অর্থাৎ এটা হচ্ছে হেড, এই যে হেড, এটা নেক, এটা মিডল পিস, অর্থাৎ এটা মিডল পিস, আর তারপরে হচ্ছে টেল। তাহলে চারটে পার্ট আছে। স্পার্মকে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারি। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে চারটে পার্ট আছে। কি কি চারটে পার্ট? হেড, নেক, মিডল পিস আর টেল। এইভাবে মনে রাখবে। মানুষের যেমন আছে হেড, নেক, তারপর কি আছে থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন অ্যান্ড লেগস। ওকে, এইভাবে মনে রাখতে পারো যে হেড, নেক, তারপর হচ্ছে মিডল পিস মাঝের পোর্শন, এবং তারপর হচ্ছে টেল। ওকে, A plasma membrane envelops the whole body of the sperm, অর্থাৎ একটা প্লাজমা মেমব্রেন কি করছে, এই যে প্লাজমা মেমব্রেন এটা পুরো বডিটাকে কিন্তু এনভেলপ করে আছে, অর্থাৎ ঘিরে আছে। The sperm head contains an elongated haploid nucleus, অর্থাৎ স্পার্ম যে হেডটা আছে সেখানে কি আছে, একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে। অর্থাৎ তাহলে স্পার্মের হচ্ছে চারটে পার্ট, যে স্ট্রাকচার হেড, নেক, মিডল পিস আর টেল। হেডের মধ্যে হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একটা আছে। স্পার্মের মধ্যে তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তো নয়, কারণ স্পার্ম হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে। সেখানে মিওসিস 1, মিওসিস 2 হচ্ছে। মিওসিস 1-এ আমরা জানি রিডাকশন ডিভিশন, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। অর্থাৎ স্পার্মের মধ্যে সবসময় হেডের মধ্যে নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসটা হচ্ছে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, অর্থাৎ তার মধ্যে ক্রোমোজোম হ্যাপ্লয়েড নাম্বার অফ আছে। The sperm head contains an elongated haploid nucleus. Okay. The anterior portion of which is covered by a cap-like structure, acrosome. Very important, যে হেডের যে অ্যান্টেরিয়ার পোর্শনটা সেখানে একটা ক্যাপ লাইক, অর্থাৎ মনে করতে পারে একটা টুপি বসানো আছে, তার হেডের ওপরে একটা টুপি আছে, অর্থাৎ হেডের অ্যান্টেরিয়ার পার্টে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার, টুপির মতো একটা স্ট্রাকচার আছে, যেটাকে আমরা বলছি অ্যাক্রোজোম। দেখো একটা টুপির মতো স্ট্রাকচার এরকম, তো এটাকে বলা হচ্ছে অ্যাক্রোজোম। তাহলে সরি, আমার সেট আপটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, ফোনটা আর কি পড়ে গেছিলো। যাই হোক, ঠিক আছে, আমরা এই যেখান থেকে পড়ছিলাম সেখানে হচ্ছে কি পড়ছিলাম, যে অ্যাক্রোজোমটাকে নিয়ে, যে the anterior portion of which is covered by cap-like structure, acrosome. অর্থাৎ এই যে হেডটা আছে, হেডের মধ্যে আমরা পড়লাম নিউক্লিয়াস আছে কন্টেনিং ক্রোমোজোমাল মেটেরিয়াল, কি ক্রোমোজোমাল? হ্যাপ্লয়েড ক্রোমোজোম। আর তার ওপরে অ্যান্টেরিয়ার পোর্শনে হচ্ছে অ্যাক্রোজোম আছে। এই অ্যাক্রোজোমের মধ্যে এটা হচ্ছে একটা ক্যাপ-লাইক স্ট্রাকচার। এবারে বলছে এই অ্যাক্রোজোমটা কি দিয়ে ফিল্ড আছে? The acrosome is filled with enzyme that helps fertilization of the ovum. অর্থাৎ অ্যাক্রোজোমের মধ্যে এমন একটা এনজাইম আছে যেটা হচ্ছে আমাদের ফার্টিলাইজেশনে হেল্প করে। ওকে, এই অ্যাক্রোজোম কি বলছে? দ্য অ্যাক্রোজোম ইজ ফিল্ড উইথ এনজাইমস, ফিল্ড আছে এনজাইমস দিয়ে, দ্যাট হেল্পস ফার্টিলাইজেশন অফ দ্য ওভাম, যেটা হচ্ছে ওভামের ফার্টিলাইজেশনটাকে হেল্প করে। দ্য মিডল পেজ পসেস নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এই হয়ে গেল আমাদের হেড। ওকে, দ্য মিডল পিস পজেস নিউমারাস মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ হেডটা আমাদের হয়ে গেলে এবার আসছে আমাদের মিডল পিস। নেক সম্বন্ধে সেরকম কিছু নেই, হেড আর মিডল পিসের মাঝে যে পোর্শনটা সেটাকে নেক বলা হয়। ওকে,
তো এখন তাহলে মিডল পেজটাকে নিয়ে বলছি। মিডল পেজে কি বলছে? তো মিডল পেজ পজেস, মিডল পেজে কি থাকে? নিউমারাস মাইটোকন্ড্রিয়া থাকে, এখানে মাইটোকন্ড্রিয়া থাকে, which produce energy for the movement of tail that facilitates sperm motility essential for fertilization। অর্থাৎ এই যে মিডল পেজ, এখানে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অনেক মাইটোকন্ড্রিয়া থাকে, এবং এই যে মাইটোকন্ড্রিয়াগুলো সেগুলো হচ্ছে এনার্জি, আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে এটিপি প্রোডাকশন হয়, অর্থাৎ এই মাইটোকন্ড্রিয়া থেকে হচ্ছে এটিপি প্রোডাকশন হয়, এবং এনার্জি হচ্ছে এনার্জি যে প্রডিউস এনার্জি কার জন্য? ফর দ্য মুভমেন্ট অফ টেল, টেলের যে মুভমেন্টটা তার জন্য একটা এনার্জির দরকার হয়, সেই এনার্জিটা কে সাপ্লাই করে? সেই এনার্জি মানে মাইটোকন্ড্রিয়া। তো সেই মাইটোকন্ড্রিয়াগুলো কোথায় থাকে? সেগুলো হচ্ছে এই মিডল পিসে থাকে। এবং এই যে টেলের মুভমেন্ট, এটা কেন দরকার হয়? এটা হচ্ছে ফ্যাসিলেট স্পার্ম মোটিলিটি এসেনশিয়াল ফর ফার্টিলাইজেশন, অর্থাৎ ফার্টিলাইজেশনের জন্য হচ্ছে একটা এসেনশিয়াল হচ্ছে স্পার্ম মোটিলিটি, অর্থাৎ স্পার্মের মোটিলিটিটা একটা এসেনশিয়াল হচ্ছে ফ্যাক্টর হিসেবে কাজ করে হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য। তো ওই যে স্পার্ম মোটিলিটি, তার জন্য একটা মোটাইল মানে নড়ছে, তাহলে সেখানে একটা এনার্জি দরকার হচ্ছে, তাহলে সেই এনার্জিটার জন্য, এনার্জি মানে এটিপি, এটিপি হচ্ছে কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া। তাহলে সেই মাইটোকন্ড্রিয়াগুলো কোথায় অবস্থান করছে? সেটা হচ্ছে মিডল পিসে থাকছে। The human male ejaculate about 200 to 300 million sperms during a coitus, of which for normal fertility at least 60% sperms must have normal shape and size, and at least 40% of them must show vigorous motility। অর্থাৎ এখানটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন পুরোটাই ইম্পর্টেন্ট, কারণ আমি আগেও বলেছি এখনও বলছি তোমাদের এনসিইআরটিতে অলরেডি কিন্তু ছোট করেই দেওয়া আছে, এটাকে আর ছোট করার মতো কিন্তু জায়গা নেই, সেই জন্য এনসিইআরটিতে যতটুকু আছে সেইটুকুনি যেন কোনো রকমেই না মানে ভুলে যেন না যায়, সেইটুকুনিকে আমাদের মনে রাখতেই হবে, ওর মধ্যে থেকে আবার ইম্পর্টেন্ট যেন ওরমভাবে বার করো না, তাহলে কিন্তু বিপদ হতে পারে পরীক্ষার সময়, ঠিক আছে। তো তার মতো যেগুলো মেন ইম্পর্টেন্ট, যেমন অ্যাক্রোজোমের পার্টটা ইম্পর্টেন্ট, তারপর নিউক্লিয়াসে কি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে না, ক্রোমোজোম না ডিপ্লয়েড, অর্থাৎ হ্যাপ্লয়েড কখন হয়? মিওসিস 1, এইভাবে রিলেট করে করে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবে। তারপর হচ্ছে টেলের হচ্ছে মোটিলিটি হচ্ছে আমাদের ফার্টিলাইজেশনের দরকার, মোটিলিটির জন্য এটিপি দরকার, এটিপি কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? মিডল পিসে হচ্ছে থাকে। এবার হচ্ছে তাই যেটা বলছে যে তাই হিউম্যান একটা হচ্ছে ইনফরমেশন, দ্য হিউম্যান মেল ইজাকুলেটস অ্যাবাউট 200 to 300 million sperms ডিউরিং এ কয়টাস, অর্থাৎ একবার ইজাকুলেশনে হচ্ছে সিমেনের মধ্যে 200 to 300 মিলিয়ন স্পার্মস হচ্ছে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে যে ওয়ান ইজাকুলেট সিমেনে কত মানে নাম্বারসের স্পার্মস থাকে, সেটা হচ্ছে 200 to 300 মিলিয়ন। ওকে, ফর নর্মাল যে ফার্টিলিটি তার জন্য অ্যাটলিস্ট 60%, অর্থাৎ এই যে 200 to 300 মিলিয়ন স্পার্মস হচ্ছে তার মধ্যে অ্যাটলিস্ট 60% অফ স্পার্মের কিন্তু নর্মাল শেপ এবং সাইজ দরকার হয় নর্মাল ফার্টিলিটির জন্য, ঠিক আছে। মানে নর্মাল যে ফার্টিলিটির জন্য আমাদের এই যে একবার ইজাকুলেশনের সিমেন্সে 200 to 300 মিলিয়ন স্পার্মস হচ্ছে তার মধ্যে যেন 60% স্পার্ম নর্মাল হয়, অর্থাৎ নর্মাল শেপ এবং সাইজ হয়, তবেই তার নর্মাল ফার্টিলিটিটা হচ্ছে থাকবে, ঠিক আছে। এর মধ্যে আবার কি বলছে? অ্যান্ড অ্যাটলিস্ট 40% অফ দেম, এবং 40% যেন তার মধ্যে মাস্ট শো ভিগোরাস মোটিলিটি যেন শো করে, কারণ আমরা আগেই দেখেছি যে ফার্টিলাইজেশনের জন্য এসেনশিয়াল হচ্ছে স্পার্ম মোটিলিটি, অর্থাৎ নর্মাল ফার্টিলিটির জন্য 40% অফ দেম কিন্তু ভিগোরাস মোটিলিটি থাকতেই হবে, তবেই নর্মাল ফার্টিলিটি হবে। তাহলে একবার ইজাকুলেশনে সিমেন্সে 200 to 300 মিলিয়ন স্পার্মস হয়, তার মধ্যে 60% অফ স্পার্মস হচ্ছে নর্মাল ফার্টিলিটি থাকতেই হবে, এবং নর্মাল ফার্টিলিটি থাকার জন্য 200 to 300 মিলিয়ন যে স্পার্মস তার মধ্যে 60% স্পার্মসের নর্মাল শেপ এবং সাইজ থাকতে হবে, আর 40% যেন ভিগোরাস মোটিলিটি দেখায়, কারণ মোটিলিটি ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল ফার্টিলাইজেশন। তো নর্মাল ফার্টিলিটির জন্য তাহলে আমাদের ওই ভিগোরাস মোটিলিটি কিন্তু 40% অফ স্পার্মের দরকার হয়।
ওকে, তারপর বলছে স্পার্ম রিলিজ ফ্রম দ্য সেমিনিফেরাস টিউবিউলস অ্যান্ড আর ট্রান্সপোর্টেড বাই দ্য অ্যাক্সেসরি ডাক্টস। এটা কিন্তু আমরা অলরেডি জানি যে স্পার্ম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলসের স্পার্মাটোজেনেসিস প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে এবং সেটা ট্রান্সপোর্টেড হচ্ছে বাই দ্য অ্যাক্সেসরি ডাক্ট। সেই যে অ্যাক্সেসরি ডাক্ট দেখেছিলাম, ভার্সা ইফারেন্সিয়া, রেটি টেস্টিস, ভার্সা ভাস ডিফারেন্স, তারপর তোমার এপিডিডার্মিস, এইগুলো তো পরপর আমি বললাম না, তো তোমরা কিন্তু সিকোয়েন্সটা জানো যে রেটি টেস্টিস, ভার্সা ইফারেন্সিয়া, এপিডিডার্মিস, তারপরে হচ্ছে ভার্স ডিফারেন্স, এই হচ্ছে অ্যাক্সেসরি ডাক্ট। তারপরে ওই ইজাকুলেটরি ডাক্ট তৈরি করবে, এগুলো কিন্তু তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে আগের যখন আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম, সেখানে অ্যাক্সেসরি ডাক্ট পড়েছিলাম, তো সেগুলো অলরেডি পড়া আছে। Secretion of the epididymis, vas deferens, seminal vesicle and prostate are essential for the maturation and motility of the sperm. এই যে স্পার্মটা যখন ট্রান্সপোর্ট হচ্ছে তখন এই অ্যাক্সেসরি ডাক্ট থেকেও কিছু সিক্রেশন হচ্ছে, যেমন এপিডিডার্মিস, ভাস ডিফারেন্স এবং কিছু গ্ল্যান্ডস ছিল, সেগুলো আমরা পড়েছিলাম সেমিনাল ভেসিকেল, প্রস্টেটস, ওকে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস, তো সেগুলো থেকেও কিছু সিক্রেশন আসে। এই সিক্রেশনগুলো কিন্তু আমাদের স্পার্মের কিন্তু ম্যাচুরেশন এবং মোটিলিটিতে এসেনশিয়াল হয়, অর্থাৎ সেই সিক্রেশনগুলোরও কিন্তু দরকার হয়। দ্য সেমিনাল প্লাজমা অ্যালং উইথ দ্য স্পার্ম কনস্টিটিউট দ্য সিমেন, অর্থাৎ এই যে আমরা বলছি সিমেনে একবার ইজাকুলেশনে সিমেনে 200 to 300 মিলিয়ন স্পার্মস থাকছে, তো এই সিমেনটা কি? সিমেন হচ্ছে স্পার্ম প্লাস সেমিনাল প্লাজমা, ওকে, সেমিনাল প্লাজমা, অর্থাৎ এই যে গ্ল্যান্ডস এবং অ্যাক্সেসরি ডাক্ট থেকে যে সিক্রেশনগুলো হচ্ছে সেগুলো মিলে স্পার্মের সাথে সেগুলো মিলে হচ্ছে তৈরি করছে সিমেন। The function of male sex accessory ducts and glands are maintained by the testicular hormone, অর্থাৎ এই যে অ্যাক্সেসরি ডাক্টস এবং গ্ল্যান্ডসের যে ফাংশনটা, অর্থাৎ তাদের যে সিক্রেশন করছে, তারা স্পার্মের সাথে মিশে সিমেন তৈরি করছে, এই যে ফাংশনটা এটা কিসের দ্বারা রেগুলেট হচ্ছে? এটা হচ্ছে মেল হরমোন অ্যান্ড্রোজেনের দ্বারা হচ্ছে রেগুলেট হচ্ছে। যে অ্যান্ড্রোজেনটা কোথা থেকে সিক্রেট হচ্ছে? সেই যে লেডিক সেল থেকে। কখন সিক্রেট হচ্ছে? যখন হচ্ছে এলএইচ হচ্ছে এসে ওকে বলছে। এলএইচ কখন সিক্রেশন হচ্ছে? যখন হচ্ছে জিএনআরএইচ হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচের লেভেলটা একটা নির্দিষ্ট মাত্রায় হচ্ছিল, হঠাৎ করে সেই লেভেলটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে ইনক্রিজ করে গেলে পিটিউটারিকে সে বলছে এলএইচটা সিক্রেট করতে, এবং এলএইচ তখন পিটিউটারি থেকে সিক্রেট হচ্ছে। কোন পিটিউটারি? অ্যান্টিরিয়ার পিটিউটারি। অ্যান্টিরিয়ার পিটিউটারি থেকে এলএইচ সিক্রেট হয়ে এসে সার্টলি এই লেডিক সেলকে বলছে, এবং লেডিক সেল তখন অ্যান্ড্রোজেন সিক্রেশন করছে, এবং এই অ্যান্ড্রোজেনই হচ্ছে মেন হচ্ছে পুরো প্রসেসটাকে দেখো চালাচ্ছে। অ্যান্ড্রোজেন গিয়ে স্পার্মাটোজেনেসিস করছে, অ্যান্ড্রোজেন গিয়ে কি করছে? সার্টলি সেল, এই সার্টলি সেলকে বলছে, সার্টলি সেল সেই স্পার্মিওজেনেসিস প্রসেসটাকে হেল্প করছে, ওখান থেকে বিভিন্ন ফ্যাক্টর রিলিজ হচ্ছে, স্পার্মিওজেনেসিস করছে, এবং এই অ্যান্ড্রোজেনই কী করছে? অ্যাক্সেসরি ডাক্টস এবং গ্ল্যান্ডসের ফাংশনটাকে কন্ট্রোল করছে, সেখান থেকে সিক্রেশন হচ্ছে, এবং সেই সিক্রেশন এই সিমেনের স্পার্মাটোজেনেসিস প্রসেসের মাধ্যমে যে স্পার্ম তৈরি হচ্ছে, এই সেই সিক্রেশনের সাথে এই স্পার্মটা মিলে সিমেন তৈরি করছে, এবং সেটাই পরে ইজাকুলেট হচ্ছে। তাহলে মেন যে হরমোনটা সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন। তাহলে এখন আমরা এই অবধি পড়লাম। এরপরে যে ভিডিওটা হবে তার পরের ভিডিওটাতে, মানে এটা আমাদের স্পার্মাটোজেনেসিস অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে গ্যামেটোজেনেসিস কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। পরে যে ভিডিওটা থাকবে সেখানে আমরা ওজেনেসিস পড়বো। এই যে ওজেনেসিস অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে গ্যামেটোজেনেসিস প্রসেসটা আমরা পড়বো। তো তোমাদের আজকে যেটা পড়ানো হলো সেখান থেকে কোনো কোশ্চেন থাকলে তো অবশ্যই বলবে কমেন্ট বক্সে, বা অন্য কোথাও থেকে কোনো কোশ্চেন যদি থাকে নিট রিলেটেড, কারণ নিট পরীক্ষা তোমাদের খুব সামনেই চলে এসেছে, সেই জন্য যে কোনো জায়গা থেকে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।